Okay, so reservation in promotion. আমরা সকলেই জানি যে রিজার্ভেশনের সিস্টেম বা সুবিধে রয়েছে চাকরির অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বা ফার্স্ট এন্ট্রিতে বা এক্সামের সময়, বাট প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশনের সুবিধে এটা আছে রিয়েলি। সো আজকে আমরা ঠিক এটার উপরেই ক্লাস করব। রিজার্ভেশন ইন প্রমোশন সে কি, কেন এবং কিভাবে। সো প্রচুর আলোচনা করার আছে, প্রচুর জানবার আছে এবং এটার উপর অনেক চর্চা আছে। একটা খুব ইন্টারেস্টিং বিষয়ের উপর ক্লাস করতে চলেছি যে প্রমোশনের উপরে বা প্রমোশনের বিষয়ে চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন কেমন ভাবে ইম্প্যাক্ট করে বা রিজার্ভেশনের কি কি স্কোপ রয়েছে, কেন রয়েছে, কিভাবে রয়েছে। ওকে, সো আমরা ভেরি রিসেন্টলি দেখেছি এবং তোমরা অবগত আছো যে সুপ্রিম কোর্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে যে যে অলরেডি রিজার্ভেশন রয়েছে বা কোটা রয়েছে বা এসসি এসটি কমিউনিটির মধ্যে সাব ক্যাটাগরাইজেশন বা ক্লাসিফিকেশন, অর্থাৎ সকল এসসি কমিউনিটি বা এসসি কমিউনিটির মধ্যে সকল যে সাবকাস্ট আছে সকলেই যে ইকুয়ালি অপরচুনিটি পেয়েছে, সকলে অ্যাডিকুয়েটলি পার্টিসিপেট করতে পেরেছে বা ভালো জায়গায় পৌঁছতে পেরেছে সেরকম নয়। অর্থাৎ যারা পারেনি তাদেরকে যাতে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায়, যারা পেরেছে তাদেরকে যদি একটু কম এবার সুযোগ দেওয়া হয়। তো এই যে ক্লাসিফিকেশন সেটা এতদিন ছিল না, সেটা নিয়ে অনেক বিস্তীর্ণ দীর্ঘ বিতর্ক এবং বিবাদ চলেছে, তার উপরে লেটেস্ট জাজমেন্ট দিয়েছে সো দ্যাট কোটার মধ্যে বা অলরেডি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে সাব ক্লাসিফিকেশন আমরা করতে পারি। সো এই বিষয়ে একটা ডিটেল ভিডিও আমি করেছিলাম, যদি তোমরা কেউ এটা না দেখে থাকো এই বিষয়ে জানতে চাও তো আমার পুরনো ভিডিওটা একবার ওইটার উপরে তৈরি করা দেখে। আজকে আমরা কিসের ক্লাস করব? আজকে আমরা ক্লাস করব যে চাকরির পদোন্নতির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন কি কাজ করে, কিভাবে আসে এবং রিজার্ভেশন কোথায় কোথায় থাকে, কেন থাকে, এটসেট্রা। তো আমরা আগের ক্লাসটায় ওকে ইভি চেন্নাইয়া ভার্সেস এপি গভর্নমেন্ট সম্বন্ধে ডিটেলে পড়েছিলাম। আজকে সেই রিলেটেড বেশ কিছু জাজমেন্ট পড়বো, বেশ কিছু ভার্ডিক্ট দেখবো, অবভিয়াসলি কিছু আর্টিকেল পড়বো, কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পড়বো, কিছু বাদ প্রতিবাদ এবং মজার লড়াইটা পড়বো। অর্থাৎ লড়াই কোথায় হয়? লড়াই হয় জুডিশিয়ারি ভার্সেস লেজিসলেশন বা লেজিসলেটিভ। অর্থাৎ গভর্নমেন্ট একরকম ভাবে একটা প্ল্যান করে, একটা ল তৈরি করে, কোর্ট সেই লটাকে কখনো রাখে, কখনো অ্যামেন্ড করে দেয়, কখনো কোয়াশ করে দেয়, কখনো নাল অ্যান্ড ভয়েড করে দেয়। গভর্নমেন্ট যখন কোর্ট যখন একটা লকে সম্পূর্ণভাবে খারিজ করে দিল, তখন গভর্নমেন্ট নতুন কোনো ফাঁক দিয়ে নতুন কোনো ল তৈরি করতে চায়। তো এই যে গভর্নমেন্ট এবং কোর্ট অর্থাৎ লেজিসলেশন অ্যান্ড জুডিশিয়ারির মধ্যে যে দ্বৈরথ, যে লড়াই, যে এই রকম চালাচালি, মজার মজার ঘটনা, আমরা সেটা একদিন দেখবো, পার্টিসিপেট করব এবং বুঝবো যে কেন আমরা এত ঝগড়াটে। ওকে, নাও বিফোর গোয়িং ডিপার ইনটু দ্য ক্লাস, ইনটু দ্য ম্যাটার, আমরা ছোট্ট করে একটা দুটো ব্রড জিনিস বা সাবজেক্ট দেখে নিই, যেটা ঘুরে ফিরে আমাদের নানা রকম আলোচনায় পরবর্তীতে আমরা যখন ক্লাসটা করব আসবে। তো একবার ঝালিয়ে নিই এবং তোমরাও চেক করে নাও। ওকে, সো ফার্স্ট হচ্ছে ইভি চেন্নাইয়া ভার্সেস এপি গভর্নমেন্ট, বলেই দিলাম লাস্ট ক্লাসে আছে, আমি ওটা নিয়ে চর্চা করছি না। মন্ডল কমিশন, এটাও একটা খুব কি বলা যায়, এটা ল্যান্ডমার্ক কমিশন, তার রেজাল্ট, তার রেকমেন্ডেশন কি বলেছিল সেটা একদম ওয়ান লাইনার হিসেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ডিটেল অবশ্যই তোমরা জেনে রাখবে, বিশেষ করে যারা পরীক্ষা দেবে, যারা অ্যাসপিরেন্ট। ওকে, তো মন্ডল কমিশন বলছিল বা রেকমেন্ডেশন দিয়েছিল যে ইন্ডিয়াতে এই এসসি এসটি বা জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি ছাড়া বা হায়ার ক্লাস ছাড়া আদার ব্যাকওয়ার্ড বা ব্যাকওয়ার্ডনেস রয়েছে এরকম লোকের পরিমাণ 52%, যাদেরকে আদার ব্যাকওয়ার্ড ক্লাসে ফেলা যায়, এবং তার থেকে বা তাদেরকে পরবর্তীকালে 27%
ওবিসি হিসেবে ক্যাটাগরাইজ করা হয় এবং কোটার অপরচুনিটি দেওয়া হয়। ক্লিয়ার? না, আমরা একটু ইন্দ্র সহনী কেস পড়বো। ইন্দ্র সহনী কেস 1992, আমি এখানটা ইয়ারটা লিখে দিইনি, তোমরা লিখে দেখে নিও। ইন্দ্র সহনী কেস ওটাও একটা ল্যান্ডমার্ক কেস অন রিজার্ভেশন সিস্টেম। তার দুটো ভার্ডিক্টের দুটো মেন পয়েন্ট, জাস্ট পয়েন্ট দুটো একবার দেখে নাও। একটা হচ্ছে যে ইন্দ্র সহনী কেস টক্স অ্যাবাউট দ্য ক্রিমি লেয়ার ইন ওবিসি, অর্থাৎ ওবিসির মধ্যে সকলেই ওবিসির ক্যাটাগরি সুযোগ পাবে তা না, সেখানে ক্রিমি লেয়ার রয়েছে, যে একদম ক্লাস 1 অফিসারদের যারা বংশধর বা যাদের ইনকাম বেশ অনেকটা টাকা, সেটা 8 লক্ষ টাকা, হ্যাঁ, তারা ক্রিমি লেয়ারের কনসেপ্ট অনুযায়ী তারা রিজার্ভেশনের সুযোগ পাবে না, অর্থাৎ সকলেই ওবিসির মধ্যে পড়লেই যে পাবে এরকম মানে নেই। অ্যান্ড সেকেন্ড, যে রিজার্ভেশন দিতে দিতে এরকম না হয়ে যায় যে পুরোটাই রিজার্ভেশন আন্ডারে চলে যায়, একটা 50% ক্যাপ লাগানো হয়েছে, যে গভর্নমেন্ট যতই রিজার্ভেশন দিক, যেখানে যা রিজার্ভেশন দিক, 50%-এর উপর যেন সেটা না যায়। ওকে, দিস ইজ ইন্দ্র সহনী কেস ফেমাস। ওকে, দ্যাটস ওয়াই। নাও আমরা তিনটে বেসিক আর্টিকেল পড়ে নেবো, একবার এক ঝলক দেখে নেবো। আর্টিকেল 14, রাইট টু ইকুয়ালিটি, ইকুয়াল প্রোটেকশন অফ রাইট। তোমরা প্রত্যেকেই জানো পলিটি পড়ার শুরুতেই আমাদের এটাকে পড়তে হয়। আর্টিকেল 15, যেখানটা আমরা বলছি যে রিজার্ভেশন ক্রিয়েট করা হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশনে, যাতে ডিসক্রিমিনেশন না হয়। এবং আর্টিকেল 16 কি বলছে, এগেন প্রহিবিটস ডিসক্রিমিনেশন এবং ইকুয়াল অপরচুনিটি তৈরি করছে ইন পাবলিক এমপ্লয়মেন্ট। ক্লিয়ার? সো এইটুকু বেসিক নলেজ আমাদের থাকবে। আমরা এরপরে আমাদের আসল যে ক্লাস, যে চাকরির ক্ষেত্রে পদোন্নতিতে রিজার্ভেশন, সেটা পড়বো এবং জানবো। ওকে, লেটস গো। নাও রিজার্ভেশন ইন প্রমোশন। টু বিগিন উইথ আমরা আর্টিকেল 16(4) থেকে ডিসকাস করব। আর্টিকেল 16(4) যা চাকরিতে ঢোকার সময় বা এন্ট্রি লেভেল বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রিজার্ভেশনের উল্লেখ করে। ক্লিয়ার? আর্টিকেল 16(4). নাও তারপরে পদোন্নতির ক্ষেত্রে রিজার্ভেশনের কথা কোথায় রয়েছে? আর্টিকেল 16(4)(a). 16(4)(a) of Indian Constitution has been introduced কবে? কিসের দ্বারা? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 77, 77তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আর্টিকেল 16(4)(a) ঢোকানো হয়েছে। আর্টিকেল 16(4)(a) কি বলছে? বলছে যে গভর্নমেন্ট এই প্রভিশন তৈরি করতে পারে যার মাধ্যমে সে চাকরির প্রমোশন বা পদোন্নতির ক্ষেত্রে বা পদোন্নতির সময় রিজার্ভেশনের সুযোগ তৈরি করবে তাদের ক্ষেত্রে, সেই এসসি এসটি কমিউনিটির লোকেদের ক্ষেত্রে যেখানটায় সেই পোস্টের পরিপ্রেক্ষিতে সেই কমিউনিটিতে খুব বেশি অ্যাডিকুয়েটলি প্রেজেন্টেশন নেই। ওকে, অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেশন না করছে, এটা যদি গভর্নমেন্ট বুঝতে পারে, তাহলে পদোন্নতির ক্ষেত্রে থ্রু আর্টিকেল 16(4)(a) গভর্নমেন্ট প্রভিশন তৈরি করতে পারে। একটা কন্ডিশন, যে এটা কিন্তু এসসি এসটিদের জন্য, ওবিসিদের জন্য নয়। অর্থাৎ চাকরির পদোন্নতির ক্ষেত্রে আর্টিকেল 16(4)(a) কেবলমাত্র এসসি এসটিদেরকেই সুযোগ দেয় প্রমোশনে রিজার্ভেশন পাওয়া। নাও 16(4)(b) comes by 81st Constitutional Amendment Act in 2000, 2000 সালে 81তম সংবিধান সংশোধনের মাধ্যমে 16(4)(b) আসে, যা আমাদেরকে কি বলে? ক্যারি ফরওয়ার্ডেড রুল। নাও হোয়াট ইজ ক্যারি ফরওয়ার্ড রুল? ক্যারি ফরওয়ার্ড রুল সম্বন্ধে একটু ছোট্ট করে ডিসকাস করি, না হলে ক্যারি ফরওয়ার্ড রুল বুঝতে পারবে না। ওকে, সো ক্যারি ফরওয়ার্ড রুলের জন্য সাদামাটা একটা এক্সাম্পল দেবো বুঝবার জন্য। ধরা যাক কোনো একটা ইয়ারে, ধরা যাক 2015 এই সালে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে 100টা ভ্যাকান্সি আছে। ক্লিয়ার? এখন 100টা ভ্যাকান্সির মধ্যে ধরা যাক আনরিজার্ভড আছে 50টা, রিজার্ভড আছে 50টা। ক্লিয়ার? এখন এই রিজার্ভ ক্যাটাগরির মধ্যে ধরা যাক 40টা ফুলফিল হলো, আনরিজার্ভের মধ্যে 50টাতে 50টাই লোক পাওয়া গেল, রিজার্ভের ক্ষেত্রে কিন্তু 10টা লোক পাওয়া গেল না।
তাহলে কতগুলো ভ্যাকেন্সি পড়ে রইলো? 10টা। কিসের ক্ষেত্রে? রিজার্ভেশনের ক্ষেত্রে। আবার 2016 সালে গভর্নমেন্ট কোনো একটা পরীক্ষার কোনো একটা ডিপার্টমেন্টের এগেনস্টে বা কিছু ডিপার্টমেন্টের এগেনস্টে আবার 100টা ভ্যাকেন্সি ক্রিয়েট করলো, এবং সেখানেও আবার এগেন ধরা যাক 50টা জেনারেল সিট, 50টা, এই 50টা আমি শুধু হিসেব বোঝানোর জন্য করছি, অ্যাকচুয়ালি সেটা আলাদা আলাদা রকমের হয় রিজার্ভেশন পার্সেন্টেজ অনুযায়ী। 50টা জেনারেল সিট আর 50টা এসসি এসটি ক্যাটাগরি রিজার্ভেশন সিট। ক্লিয়ার? এখন এই যে 10টা ভ্যাকেন্সি গত বছর বেশি হয়েছিল 2015 সালে, সেই 10টা ভ্যাকেন্সি কি করা হবে? 10টা ভ্যাকেন্সি কি এখানটায় 100টার সাথে জুড়ে দেওয়া হবে? জুড়ে দিয়ে 110, এটা এক্সাম্পল, 110টা ভ্যাকেন্সি করা হবে এবং তার থেকে 50% বা 55 জেনারেল আর 55 রিজার্ভ ক্যাটাগরির জন্য রাখা হবে? না। কি বলা হবে? যে 10টা বেশি হলো ভ্যাকেন্সি, যেটা আনফুলফিলড রয়েছে এসসি এসটির ক্ষেত্রে, সেটা পরের বছর অ্যাজ ইউজুয়াল আলাদা করে হিসাব করতে হবে এবং লোক নিতে হবে এখানটা এসসি এসটির ক্ষেত্রে। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি হয়ে যাবে এসসি এসটিদের ক্ষেত্রে 100টার মধ্যে 50 আর এই 10, অর্থাৎ টোটাল 60টা। বিতর্ক কি? বিতর্ক হচ্ছে ইন্দ্র সহানী কেস বলছে যে তুমি যেমন ভাবে রিজার্ভেশন করো না কেন, সেটা 50%-এর লিমিট যেন ক্রস না করে। বাট এখানে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে 100টার মধ্যে 50% কনসেপ্ট হলে 55টা পোস্ট এসসি এসটির জন্য ভ্যাকেন্সি থাকতো বা ভ্যাকেন্ট থাকতো, সেখানটায় হয়ে যাচ্ছে 60 পোস্ট, অর্থাৎ 50%-এর লিমিট ক্রস করে যাচ্ছে। বাট অ্যাকচুয়াল ঘটনা যেটা যেটা গভর্নমেন্ট বলছে যে বাবু তোমার ইন্দ্র সহানীর যে আইডিয়াল যে লজিক, তা কিন্তু ব্রিচ হয়নি, তা কিন্তু ভাঙা হয়নি। তুমি কেন গতবারের আনফুলফিল্ড বা আনফিল্ড যে ভ্যাকেন্সি সেটাকে এর মধ্যে ঢোকাচ্ছ, সেটা আলাদা, সেটাকে তোমাকে আলাদা করে হিসেব করতে হবে এবং সেটার জন্য আলাদা করে তোমার লোক নিতে হবে। তুমি সেটাকে এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে মার্চ করলে আলটিমেটলি এসসি এসটির ইন্টারেস্টটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। তাদের ন্যায্য প্রাপ্য, যেটা ন্যায্য যেখানটায় তাদের আসবার কথা, যত পরিমাণ লোক সেখানটায় রিপ্রেজেন্ট হওয়ার কথা, সেটা হচ্ছে না, তাদের ইন্টারেস্ট কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। সুতরাং ডোন্ট কম্প্রোমাইজ দেয়ার ইন্টারেস্ট। আমরা সেটা করতে পারবো না। আমরা পরের বছরের ভ্যাকেন্সিটা অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী এবং ইন্দ্র সহানী যে ভার্ডিক্ট সেটাকে সম্মান জানিয়ে, যে নিয়ম আছে যে পার্সেন্টেজে, সেই হিসেবে আমরা জেনারেল বা আনরিজার্ভড এবং রিজার্ভ ইন কেস অফ এসসি এসটি ভাগ করব এবং গত বছরের ভ্যাকেন্সি আলাদা করে আমরা তার সাথে অ্যাড করব। সো দিস ইজ কল্ড ক্যারি ফরওয়ার্ড রুল। ক্লিয়ার? কবে এলো? 2000 সালে। কার মাধ্যমে এলো? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 81। এবং কোন আর্টিকেল তার মধ্যে ঢোকানো হলো? আর্টিকেল 16(4)(b)। ক্লিয়ার? চল নেক্সট। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো 82, সিএএ 82, এগেন একই বছর 2000 সালে। সিএএ 82 কি করলো? কিছু, অর্থাৎ এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কিছু প্রভিশন অ্যাড করে দিল আর্টিকেল 335-এর মধ্যে বা 335-এর পরে। এখন আর্টিকেল 335টা কি? আর্টিকেল 335টা এই বলছে যে তুমি যেমনই রিক্রুটমেন্ট করো, যেমনই অ্যাপয়েন্টমেন্ট করো এবং যেমনই প্রমোশন দাও, তাতে যেন অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সিটা নষ্ট না হয়। ইউ হ্যাভ টু কিপ আপ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি অ্যাট ফার্স্ট। সেটাকে হ্যাম্পার করা যাবে না, সো দ্যাট অফিসের এফিসিয়েন্সি যেন ঠিক থাকে, মেরিট যেন ঠিক থাকে বা মেরিট বেসড রিক্রুটমেন্ট হয়। ক্লিয়ার? বাট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 82 কি অ্যাড করলো এটার সাথে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটার সাথে অ্যাড করলো যে ইন কেস অফ রিজার্ভেশন অর ইন প্রমোশন, এটার ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে লোক পাওয়া যাচ্ছে না, প্রমোশন যেখানটায় এসসি এসটির ক্ষেত্রে ডিউ রয়েছে
ভ্যাকেন্সি রয়েছে সেখানে ভ্যাকেন্সি ফুলফিল হচ্ছে না, তখন আমরা যে কোয়ালিফিকেশন থাকছে, যে নিয়মগুলো থাকছে সেগুলোকে একটু রিল্যাক্স করব, সো দ্যাট কোনো এসসি এসটি কমিউনিটি থেকে আমরা কোনো ক্যান্ডিডেটকে পাই ওই পোস্টে আনবার জন্য বা প্রমোশনটা দেওয়ার জন্য। সো কোয়ালিফাইং মার্ক তেমন হলে আমরা একটু কমাবো, আমরা যে ইভলিউশন স্ট্যান্ডার্ড আছে সেটাকে একটু নামাবো, সো দ্যাট আমাদের এসসি এসটি ভ্যাকেন্সিটা ফুলফিল হয়। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ গভর্নমেন্টের এটাই বক্তব্য, এবং সেই বক্তব্যটাকে সমর্থন করতে গিয়ে সিএএ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 82 সে নিয়ে এলো, এবং এরকম একটা প্রভিশন সে আর্টিকেল 335 আন্ডারে জুড়ে দিল যে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি বজায় থাকবে, কিন্তু এসসি এসটির ভ্যাকেন্সি ফুলফিলিং এর ক্ষেত্রে প্রয়োজন হলে আমরা একটু কোথাও কোথাও রিল্যাক্সেশন করবো, ওর মার্কস ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, ওর কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। ক্লিয়ার? নাও কেমন লাগছে? স্টেপগুলো গভর্নমেন্টের ওয়েলফেয়ার মেজার থাকে, স্টেপগুলো কখনো কখনো কোর্টের চোখে নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, আমরা সে কোথায় আসছি সেখানটায়। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 85 ইন 2001, 2001-এ 85 সিএএ কি বলছে? কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি, অর্থাৎ চাকরির ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে যে রিজার্ভেশন হচ্ছে সেখানটায় একটা কনসেপ্ট আসছে কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি। কিসের মাধ্যমে? 85 সিএএ 2001। নাও হোয়াট ইজ কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি একটু না বুঝিয়ে দিলে বুঝতে পারবে না, গুগল পড়লে তো আরো একেবারে বুঝতে পারবে না, বা কেসটা যদি পুরোটা তুমি উইকিপিডিয়াতে পড়ো। একটু বলে দিই, চল ধরা যাক এ বি সি ডি চারজন অফিসার রয়েছেন গ্রুপ বি লেভেলে, কোনো একটা লেভেলে, ঠিক আছে? এখন চারজন অফিসারের মধ্যে ধরা যাক ডি ক্যাটাগরির যিনি, তিনি একজন এসসি এসটি রিজার্ভ ক্যাটাগরি। না, এখন প্রমোশনের একটা পোস্ট বেরিয়েছে গ্রুপ এ ক্যাটাগরিতে, এবং যে পোস্টটা রিজার্ভ পোস্ট। ওকে, এখন অবভিয়াসলি রিজার্ভ পোস্টের ক্ষেত্রে যে ডি ক্যাটাগরিতে যিনি আছেন তিনি ধরা যাক রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে। এখন এই যে চারজন, এনারা সেম র্যাঙ্কে কাজ করছে, সেম পোস্টে আছেন গ্রুপ বিতে, যদিও হয়তো এ যিনি এনার 10 বছর সার্ভিস হয়েছে এখানটাতে, এবং ডি যিনি এনার হয়তো সেখানটায় 7 বছর সার্ভিস হয়েছে। ক্লিয়ার? কিন্তু যেহেতু এইটা একটা রিজার্ভ পোস্ট, তো ডি এখানে প্রমোশন পেয়ে চলে যাবে, অর্থাৎ প্রমোশন কার আগে হবে? ডির আগে হবে। ক্লিয়ার? এখন ধরা যাক ডির প্রমোশন হলো 2000 সালে, 3 বছর পরে 2023 সালে সেম এগেন ভ্যাকেন্সি তৈরি হলো গ্রুপ এ তে, এবং এ সেখানটায় পদোন্নত হলেন, অর্থাৎ 2023-এ যেমন এ বি সি ডি চারজন গ্রুপ বি তে একই ডিজিগনেশন বা একই পোস্টে ছিলেন, যদিও তাদের এক্সপেরিয়েন্স আলাদা, এবং এ সেখানটায় 3 বছরের এক্সপেরিয়েন্স বেশি ছিলেন। ইন কেস অফ গ্রুপ এ লেভেল, সেখানটায় ডি আগে চলে গেছে 2000 সাল থেকে, 3 বছর পরে এ এসছেন, আনরিজার্ভ ক্যাটাগরির লোক। নাও গ্রুপ এর ক্ষেত্রে দুটো পোস্ট রয়েছে, এবং গ্রুপ এর ক্ষেত্রে অর্থাৎ এগেন লেভেলটা সমান হয়ে গেছে, ফিল্ডে ইকুয়াল হয়ে গেছে, দুজনেই একই পদমর্যাদা রয়েছেন। এর পরের কোনো যদি প্রমোশন হবে বা হওয়ার কথা সিচুয়েশন তৈরি হয়, বা যদি ধরা হয় যে এই যে দুজন এখানটা এসছেন এদের মধ্যে সিনিয়র কে হবে, তো তখন বলা হবে যে সিনিয়র হবেন ডি, যদিও হয়তো টোটাল ওয়ার্ক এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ডি এর চেয়ে জুনিয়র, স্টিল যেহেতু ডি আগে এখানে প্রমোশন পেয়ে গেছে, সো কনসিকুয়েন্স আপন দিস প্রমোশন দ্যাট ওয়াজ হেল্ড অর দ্যাট ওয়াজ টেকেন প্লেস ইন 2000, যেহেতু এই প্রমোশনটা আগে পেয়েছে,
তো কনসিকুয়েন্টলি তিনি সিনিয়র হয়ে গেছেন। এই জায়গাটায় কি অবস্থা ছিল সেটা ইম্পর্টেন্ট নয়। ক্লিয়ার? সো দিস ইজ কল্ড consequential seniority, which had been was introduced in 2001 by 85th Constitutional Amendment Act. ক্লিয়ার? তাহলে আমরা পরপর চারটে জিনিস পড়লাম বা চারটে আর্টিকেল পড়লাম। 16(4)(a) tells about reservation in promotion, particularly in case of SC/ST. 4B carry forward rule. ক্লিয়ার? যেখানটায় আলাদা করে ভ্যাকেন্সি যেটা আনফিল্ড থাকবে সেটা পরের বছরে অ্যাড হয়ে যাবে, মার্জ হবে না। 35 আর্টিকেল 335 এর সাথে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 82 কিছু প্রভিশন অ্যাড করছে যে যদি দরকার পড়ে তো SC/STর ক্ষেত্রে প্রমোশনের পরিপ্রেক্ষিতে কিছু কোয়ালিফিকেশনটাকে নরম করা হবে বা একটু রিল্যাক্স করা হবে। আর 85th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001 কি বলছে? কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি, যার এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম। ক্লিয়ার? চলো এরপরে আমরা আসি বাদ বিবাদ পর্যায়ে। ইন্দ্র সহানি কেস হলো 1992 সালে। তারপর থেকে গভর্নমেন্ট একের পর এক সাকসেসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে প্রমোশন, চাকরির পদোন্নতির ক্ষেত্রে কোথায় নিয়ে এলো? 2001 সাল অব্দি 85th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই কেসের উপরে। 2006 সালে নাগরাজ কেসে সুপ্রিম কোর্ট এই যে চারটে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা ডিসকাস করলাম, 77, 81, 82 and 85th, চারটে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ওপরেই তাদের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তুলে দিল। গভর্নমেন্ট বলল যা, এটা কি হলো? আমাদের এতদিনের প্রয়াস, এতদিনের চেষ্টা, কমিউনিটিকে ডেকগুলোকে ডেভেলপ করার, ভোট ব্যাংক বাড়ানোর, সব অ্যামালগামেটেড থাকে না, সব রিলেটেড থাকে। অ্যাডিকুয়েটলি পার্টিসিপেট করানোর, একদম পিছিয়ে পড়েছে যে জাতিগুলোকে সেগুলোকে আপলিফট করানোর যে সারা প্রয়াস, সেগুলোর ওপর আপনি এরকম হ্যাস্ত করে দিলেন, ধ্বংস করে দিলেন যত প্রয়াস। গভর্নমেন্ট কার বিরুদ্ধে অভিযোগ করছে? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। কেন? তার কারণ সুপ্রিম কোর্ট এই চারটে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে চারটেতেই প্রশ্ন তুলে দিয়েছে। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে তিনটে পয়েন্টের উপর ভিত্তি করে, খুব ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট। নাম্বার 1, প্রুভ ব্যাকওয়ার্ডনেস। গভর্নমেন্ট তুমি যে বলছো যে তুমি পদোন্নতির ক্ষেত্রে প্রমোশন দেবে, পদোন্নতির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন দেবে, তার কারণ ওই অফিসারটা বা ওই কমিউনিটিটা অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট করছে না ওই পোস্টে। তুমি কি করে প্রমাণ করবে যে ওই পার্টিকুলার পার্সনটা অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড? সো প্রুভ ব্যাকওয়ার্ডনেস অফ দ্যাট পার্সন অর অফ দ্যাট কমিউনিটি, তোমাকে এটাকে প্রমাণ করতে হবে। সেকেন্ড, কোয়ান্টিফাইবল ডাটা। তুমি কাকে ব্যাকওয়ার্ড বলছো, কাকে ব্যাকওয়ার্ড বলছো না, এটা তোমার কি যা খুশি মনে আসছে তাই, নাকি তোমার কোনো স্পেসিফিক ডাটা আছে যে ওই কমিউনিটিটা পার্টিকুলারলি ব্যাকওয়ার্ড হয়ে রয়েছে, ওই কমিউনিটি থেকে তেমন রিপ্রেজেন্টেশন আসেনি, ওই কমিউনিটি অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট করছে না? এই ডাটা তোমাকে জোগাড় করতে হবে, এই ডাটা বেস করতে হবে, এবং ডাটার উপর ভিত্তি করে তোমাকে এই প্রমোশন করাতে হবে, এই রিজার্ভেশন করাতে হবে প্রমোশনের ক্ষেত্রে। আদারওয়াইজ র্যান্ডাম তুমি মনে মনে খুশি মতন করতে পারো না। এন্ড থার্ড পয়েন্ট আর কোশ্চেন কি? এটা হচ্ছে এফিসিয়েন্সি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তুমি যা খুশি করো বাবু, প্রমোশন দাও, এভাবে করো ওভাবে করো, কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এফিসিয়েন্সি যেন নষ্ট না হয়, সেটা যেন ইনট্যাক্ট থাকে এবং সেটা যেন সবচেয়ে উপরে প্রায়োরিটাইজ থাকে, ফার্স্ট প্রায়োরিটি থাকে। সুপ্রিম কোর্টের আর্গুমেন্ট, কোশ্চেন, ভ্যালিড যে পয়েন্টগুলো রেজ করেছে একদম ক্লিয়ার। ওকে, এখন গভর্নমেন্ট কি বলবে? তার কারণ গভর্নমেন্ট বেসিক্যালি কনফিউজড। তার কারণ এই যে ব্যাকওয়ার্ডনেস, গভর্নমেন্ট বলছে যে ও তো SC/ST হয়েছিল, ওর আবার কি ব্যাকওয়ার্ডনেস আমি প্রমাণ করব? ও তো অলরেডি ব্যাকওয়ার্ড কমিউনিটি থেকেই আসছে, ওর আমি কিভাবে ব্যাকওয়ার্ডনেস
প্রুভ করব। এবং এখানটা সুপ্রিম কোর্ট কোনো ক্লিয়ার কাট ভিশন দেয়নি কিভাবে তুমি ব্যাকওয়ার্ডনেস প্রমাণ করবে। সো গভর্নমেন্ট কনফিউজড হয়ে গেল এখানটায়। সেকেন্ড, কোয়ান্টিফাইবল ডাটা। কোয়ান্টিফাইবল ডাটার ক্ষেত্রেও গভর্নমেন্ট কিছুটা চিন্তায় পড়ে গেল যে ওই কমিউনিটির কোয়ান্টিফাইবল ডাটার উপরে কি সত্যি সত্যি প্রমোশন গুলো, এই রিজার্ভেশন গুলো করা হয়েছে নাকি কোথাও কোথাও এমনি করে দেওয়া হয়েছে। অ্যান্ড এফিসিয়েন্সি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা সত্যি একটা চিন্তা। তার কারণ কোনো মতেই কিন্তু মেরিট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, মেরিট অফ দ্য গভর্নেন্স কম্প্রোমাইজ করা চলবে না। গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট বললো আমরা আবার চ্যালেঞ্জ করব। এই যে ভার্ডিক্টটা দেওয়া হয়েছে নাগরাজ কেসে, এর উপরে আমরা আবার সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইব। গভর্নমেন্ট আবার বিচার চাইতে গেল। ওকে, চল সিং ভার্সেস লক্ষ্মী নারায়ণ গুপ্তা কেস 2018। গভর্নমেন্ট তার পুরনো কেস নাগরাজ কেসের উপরে আবার রিভিশন করার জন্য বা রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানালো। এবং গভর্নমেন্টের সমস্যাগুলো বললো যে এই বিষয়ে কোনো ক্লিয়ার কাট ডাইরেকশন নেই ব্যাকওয়ার্ডনেস প্রুভ করার জন্য। তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রিভিউ করতে গিয়ে গভর্নমেন্টের কিছু কথা শুনলো, বললো ইটস ওকে, আমরা নাগরাজ কেসের বেশ কিছু ওপিনিয়নের সাথে, সুপ্রিম কোর্ট বলছে নাগরাজ কেসের বেশ কিছু ওপিনিয়ন বা ভার্ডিক্টের সাথে আমরা ম্যাচ করছি, অর্থাৎ সেই ভার্ডিক্টটাকেই আমরা স্ট্যান্ড করছি, খুব বেশি অদল বদল করছি না। তবে এটা ঠিক যে ব্যাকওয়ার্ড কমিউনিটি থেকেই তো এসসি এসটি মানেই ব্যাকওয়ার্ড কমিউনিটি, তো সেখান থেকে আসছে মানে আলাদা করে ব্যাকওয়ার্ডনেসের প্রুভ করার দরকার নেই। কোন স্টেট গভর্নমেন্ট কি করলো, আলাদা করে সাবকাস্টের উপর ভিত্তি করে ব্যাকওয়ার্ড কমিউনিটির মতলব এসসি এসটির লিস্ট বার করে দিল এবং বললো যে আমরা কোয়ান্টিফাইবল ডাটার উপর ভিত্তি করেই কাজ করছি। এবং সেটাও গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করলো যে ঠিক আছে এইরকম, সেটাকেও গভর্নমেন্ট না, সেটাকেও কোর্ট অ্যাকসেপ্ট করলো ইন কেস অফ জার্নেল সিং ভার্সেস লক্ষ্মীনারায়ণ গুপ্তা, যে ঠিক আছে তাহলেও চলবে। বাট একটা জায়গা স্টিক করে গেল, সেটা হচ্ছে যে কোনো মতেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মেরিটটাকে কম্প্রোমাইজ করা যাবে না, সেটাকে বজায় রাখতে হবে। ওকে, সো জার্নেল সিং কেসে গভর্নমেন্টকে কিছু কিছু রিলিফ দিল সুপ্রিম কোর্ট। তবে একটা বিষয় কিন্তু যা নাগরাজ কেসে ওই পিরিয়ডে উঠে এসেছিল সেটাকে খুব ক্লিয়ার করে দেওয়া হলো, দ্যাট ওয়াজ দ্য ক্রিমি লেয়ার কনসেপ্ট ইন এসসি এসটি। যেমন ওবিসির ক্ষেত্রে একটা ক্রিমি লেয়ার কনসেপ্ট রয়েছে, যে ওবিসি মানে যে রিজার্ভেশনের আন্ডার আসবে তা না, এমন অনেক ওবিসি ফ্যামিলি রয়েছে বা কমিউনিটি রয়েছে যারা কিন্তু অনেকটা উপরে উঠে গেছে সোসাইটিতে, তাদের ব্যাকওয়ার্ডনেস প্রায় নেই, সব তারা ক্রিমি লেয়ার, ব্যাকওয়ার্ড নেই, তারা একেবারেই ব্যাকওয়ার্ড নয়, তারা ক্রিমি লেয়ারের মধ্যে ঢুকবে, তারা রিজার্ভেশন পাবে। ঠিক সেম কনসেপ্ট আনা হয়েছে বা কথা হয়েছিল এসসি এসটির ক্ষেত্রে, যে এসসি এসটির ক্ষেত্রে একটা ক্রিমি লেয়ার তৈরি করা হোক, সেখানেও একটা মাপকাঠি, মাপদণ্ড, বেঞ্চমার্ক তৈরি করা হোক, যে কিছু কোয়ালিফিকেশন তৈরি করা হোক, এই ক্যাটাগরির এসসি এসটি ফ্যামিলি বা এই কমিউনিটির এসসি এসটি মেম্বাররা এই সুযোগটা পাবে না। বাট সুপ্রিম কোর্ট ইন দ্য ভার্ডিক্ট অফ জার্নালিস্ট এলএন গুপ্তা এটাকে বাতিল করে দিল, বললো না, এসসি এসটিদের ক্ষেত্রে কোনো ক্রিমি লেয়ার কনসেপ্ট হতে পারে না। কেননা এসসি এসটির ক্ষেত্রে যে সমস্যা সেটা ওবিসিদের সমস্যার ক্ষেত্রে এক নয়। তার কারণ এসসি এসটিদেরকে যে রিজার্ভেশনটা দেয়া হয় সেটা ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস দূর করার জন্য নয়, এটা একটা পভার্টি অ্যালিভিয়েশনের প্রোগ্রাম হচ্ছে না। এসসি এসটিদের যে রিজার্ভেশনটা দেয়া হয়েছে তার কারণ বহু বছর ধরে, বছরের পর বছর ধরে সোশ্যাল ডিসক্রিমিনেশন ফেস করেছে এই কমিউনিটি। সেখানে ছুঁইলে, তারা খেলে, তারা গেলে, রাস্তায় চললে তাদেরকে অস্পৃশ্য হিসেবে দূর করা হয়েছে। সমস্যাটা কেবল অর্থনৈতিক বা সমস্যাটা কেবল আর্থিক এরকম নয় যে অর্থনৈতিক সমস্যাটা দূর করে দিলেই তাদের সমস্যাটা মিটে যাবে, তাদের সমস্যাটা বরং সামাজিক। এবং সেই জায়গাটায় রিজার্ভেশনটা দরকার যাতে তারা সমাজের উপরে উঠতে পারে। ব্যাপারটা অনেকটা তুলনা করা হয়েছে
যে আমেরিকার যারা ব্ল্যাক কৃষ্ণাঙ্গ তাদের ক্ষেত্রে যে তাদের সমস্যা বরং উল্টো, যেসব কৃষ্ণাঙ্গ খুব উচ্চ মর্যাদাযুক্ত বা খুব অর্থবান, যারা খুব টাকা পয়সা করেছে, তারা বরং সমাজে বেশি হিংসার শিকার হয়, বেশি ক্রোধের শিকার হয়। সো আর্থিক চ্যালেঞ্জটা একটা মাত্র চ্যালেঞ্জ এসসি এসটিদের ক্ষেত্রে, বাট সোশ্যাল রেস্ট্রিকশন, এটা সোশ্যাল চ্যালেঞ্জ, সোশ্যাল ডিসক্রিমিনেশন অনেক ডিপ রুটেড, যেখান থেকে তোলবার জন্য এসসি এসটিদের রিজার্ভেশন তৈরি করা আবার দেয়া হয়েছে। এটা সাথে ক্রিমি লেয়ার সেই জন্য যুক্ত হবে না। এখন রিজার্ভেশনের মাধ্যমে এসসি এসটি কমিউনিটি বা কোনো কমিউনিটি বা পার্সোনাল যদি একেবারে ওপরে উঠে যায়, হায়ার একিলিয়রে যদি পৌঁছে যায়, তো সেখানে মেলামেশার মাধ্যমে তাদের যে সোশ্যাল অবস্ট্রাকশন বা বিরোধ বা বাধা বা বিধিনিষেধ সেগুলো ঘুচে যাবে। সো এসসি এসটিদের ক্ষেত্রে রিজার্ভেশনের প্রয়োজনীয়তা এই কারণে যে তাদেরকে অনেকটা উপরে উঠতে দিতে হবে। অনেকটা উপরে কমিউনিটি উঠলে নিচের দিকে কিন্তু মেলামেশাটা অনেকটা ফ্রি হয়ে যাবে। যদিও এর পাল্টা যুক্তি কিছু দেওয়া হয়, পাল্টা যুক্তি দেওয়া হয় এইটা যে রিজার্ভেশন হলে বা রিজার্ভেশন ইটসেলফ একটা সোশ্যাল ব্যারিয়ার তৈরি করে। তোমরা যেটা বলছো ওপরে উঠে গেলে সোশ্যাল মিক্স আপ হবে, সেটা বরং উল্টো, রিজার্ভেশন ইটসেলফ ভাগাভাগি তৈরি করে, সোসাইটির মধ্যে ডিভিশন তৈরি করে। এরও পাল্টা যুক্তি রয়েছে, কাউন্টার যুক্তি কি, যদি রিজার্ভেশন না হতো তাহলে ওই যে ডিসক্রিমিনেশনটা সেটাও কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যেত এতদিনে। সো রিজার্ভেশনটা অত্যন্ত দরকার। রিজার্ভেশন সোসাইটিতে ভাগাভাগি তৈরি করছে বলে যারা মনে করছে বা যারা বলছে, তাদের কথা মতন যদি রিজার্ভেশনটাকে তুলে দেওয়া হয় তাহলে ডিসক্রিমিনেশনটা আরো চরম, আরো কঠিন লেভেলে দেখা যাবে, এবং সেখানটায় ভেদাভেদ এবং অবিচার এসসি এসটিদের প্রতি যেমন বছরের পর বছর হয়ে আসছিল পুরো ইতিহাস জুড়ে, তেমনি আগামী ভবিষ্যতেও চলতে থাকবে। সো প্রতিবাদের মাধ্যমে যে তর্ক এবং চর্চাগুলো উঠে এসেছিল, তারই ফলশ্রুতি হিসেবে জার্নাল সিং ভার্সেস এল এন গুপ্তা কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে কোনো ক্রিমি লেয়ার থাকবে না এসসি এসটিদের ক্ষেত্রে। ওকে, ইউপিএসসি প্রিপারেশন নিতে হবে সমস্ত বাঙালি ভাই বোনেদের। ইউপিএসসি পরীক্ষা আমরা দেব, সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোতে কেবল আমরাই থাকবো, সেই অনুযায়ী পড়াশুনো করো, সেই অনুযায়ী তোমরা তোমাদের ভাই বোনদেরকে অ্যাওয়ার করো যে তারা শুরু থেকেই যেন ইউপিএসসির প্রিপারেশন নেয়। দেশ থেকে পালিয়ে গেলে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশ ছেড়ে দিলে এবং পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গেলে সেটা সমাধান না। সমাধান এখানে থাকতে হবে এবং এখানকার প্রশাসনের ভার দায়িত্ব গ্রহণ করতে হবে। সো ওয়ে ফরওয়ার্ড হচ্ছে যে রিজার্ভেশনের যে সুবিধাটা চলছে, সুপ্রিম কোর্ট অ্যালং উইথ গভর্নমেন্ট সেটাকে মাঝে মাঝেই রিভিউ করবে, সো দ্যাট রিজার্ভেশন যে পলিসি, যে ভার্চু নিয়ে তৈরি করা হয়েছে, যে পারপাস অ্যান্ড গোল নিয়ে তৈরি করা হয়েছে, সেটা যেন ঠিকঠাক হচ্ছে তা দেখা যায়। যেমন ধরো যে কয়েকদিন আগেই আমাদের সুপ্রিম কোর্টের যে লেটেস্ট ভার্ডিক্টটা ছিল, সেটা কিন্তু এক প্রকার একটা রিভিউই ছিল, কেননা সেটা নিয়ে বিসম্বাদ চর্চা অনেকদিন ধরেই হচ্ছে যে সাব ক্লাসিফিকেশন বা ক্যাটাগরাইজেশন ইন দা অর উইদিন এ কমিউনিটি অর কাস্ট অর এসসি এসটি ক্যাটাগরি। ক্লিয়ার? সো মাঝে মাঝেই এটাকে রিভিউ করতে হবে এবং দেখতে হবে যে কোনো নতুন চেঞ্জ আনার দরকার আছে কিনা। রিজার্ভেশনের ফলে বা রিজার্ভেশন পলিসির মাধ্যমে এরকম যেন না হয় যে এটা থাকা সত্ত্বেও কিছু কমিউনিটি একেবারেই সুযোগ পাচ্ছে না। সো পর্যালোচনা করতে হবে, টাইম টু টাইম এটাকে চেঞ্জ করতে হবে, প্রয়োজন হলে বদল আনতে হবে বা পরিবর্তন আনতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ওয়ে ফরওয়ার্ড। সো ক্লাস তোমাদের কেমন লাগলো, তোমরা এটার উপরে কেমন কি পারসিভ করো, এবং অবভিয়াসলি আমি একটা অনুরোধ করব যে কমেন্ট সেকশনে যারা কমেন্ট করবে তারা কোনো টাইটেল দেখে, কোনো একটা বক্তব্য শুনে, কোনো একটা মাঝখান থেকে লাইনকে তুলেই এমন কিছু কমেন্ট করো না যাতে কোনো অন্য কমিউনিটির স্টুডেন্ট বা যারা দেখছো তাদেরকে আঘাত করে। কমেন্ট রেসপেক্টফুল করো, কমেন্ট যেন এমন হয় যে তুমি পড়াশুনো করে এসছো, কমেন্ট যেন এমন হয় যে তুমি জিনিসটা জানো, এবং তুমি আমাদের কনস্টিটিউশনের বি আর আম্বেদকর স্যারের যে যে মটো, যে পারপাস, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ফ্রিডম, এগুলো যেন তোমার বক্তব্যের মধ্যে দিয়ে পরিস্ফুট হয়। একদম ন্যারো, বিগট
একটা অন্ধের মতন কোনো রকম কমেন্ট করো না এবং কমেন্টের মাধ্যমে কাউকেই দুঃখ দিও না। ওকে, আমি চাইবো যে শিক্ষিত মানুষের মতন কমেন্ট করো, পড়াশুনো জানা মানুষের মতন কমেন্ট করো এবং অবশ্যই সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টের মতন কমেন্ট করো। ক্লিয়ার? চল টাটা।